আজকে আলোচনা করব ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এই জবটার ব্যাপারে। ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ব্যাপারে আজকে আলোচনা করব। কিছুদিন আগে 710টা ব্যাকএন্ড পোস্টের ব্যাপারে কিছু কথা আমরা জানতে পারি। কোথায়? পত্রিকায়, বিভিন্ন পত্রিকায় দিয়েছে যে 710টা পোস্টের যে ব্যাকএন্ড পোস্টগুলি সবগুলি জন্য অনুমতির জন্য অর্থ দপ্তরের কাছে পাঠানো হয়েছে। 710টা ব্যাকএন্ড পোস্টের ব্যাপারে অর্থ দপ্তরের অনুমতির জন্য পাঠানো হয়েছে। এখন একটা প্রশ্ন অনেকের মনে, যে এই যে ব্যাকএন্ড পোস্টগুলি অর্থমন্ত্রীর কাছে বা অর্থ দপ্তরের কাছে জমা দেওয়া হয়েছে, সেটা কবে অ্যাপ্রুভ করবে, কবে নোটিফিকেশন বার হবে, কবে পরীক্ষা হবে, এই অনেকগুলি কোশ্চেন আছে। আরেকটা মেইন কোশ্চেন যেটা, যে 710টা পোস্ট যে ব্যাকএন্ড পোস্টগুলি জমা দিয়েছে, কয়টা পোস্ট বেরোতে পারে, এরকম একটা প্রশ্ন আছে। আমি আজকে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা আশা করব প্রত্যেকটা কথা বুঝবে এবং ভালোভাবে প্রিপারেশনও করতে পারবে। প্রথম যে বিষয়টা, যে কতগুলি ব্যাকএন্ড বা কতগুলি পোস্ট তারা ফিল আপ করবে। এখানে ব্যাকএন্ড পোস্ট আছে 710টা, টোটাল 710। কিছুদিন আগে আমাকে বলছে একজন যে এখানে যে 710টা ব্যাকএন্ড পোস্ট আছে, তুমি এত খুশি হয়েও না, এতগুলি পোস্ট বার হবে না, অনেক কম পোস্ট বার হবে, 100-150 এরকম বের হবে, এর থেকে বেশি হওয়ার পসিবিলিটি নেই। এরকম কথা বলার আগে বিচার করো, জানো, তারপর এইসব কথাগুলি কাউকে বলো। তার আগে এইসব কথা বলা উচিত না, কারণ তুমি নিজেও জানো না কিন্তু যে কতগুলি ব্যাকএন্ড ফিল আপ করা হবে, সেই বিষয়ে তোমার ধারণা নেই। তারপরে বলছে 100টা পোস্ট বেরোবে, 110টা, সেই কথাগুলি বলে অন্যদেরকে ডিপ্রেসড করছে যে পোস্ট এখানে কম বাড়বে, এখানে তোমরা আশা করবে না, খুবই কম্পিটিশন হবে, পরীক্ষার চাকরি পাওয়া এখানে খুব কঠিন হয়ে যাবে, এরকম কথা অনেকেই বলছে। আমি বলবো এই কথাগুলি বিশ্বাস করবে না যারা শুনছো, আর যারা বলছো তারা বলবে না এসব কথা। কনফার্ম কোনো কথা নেই যে কতগুলি পোস্ট বেরোবে, কিন্তু বেরোতে পারে বেশি। অনেক বছর, 6 বছর পরে যদি ভ্যাকেন্সি এটার যে পরীক্ষা হবে যদি হয়, সেটা ঠিক 6 বছর। লাস্ট যে আমাদের পরীক্ষা হয়েছিল টিএস, সেটা 2016-তে লাস্ট নোটিফিকেশন বার হয়। 2016, 17, 18, 19, 20, 21, 22, ঠিক 6 বছর পর আবার সেই নোটিফিকেশনটা বার হবে। তো সাধারণত এখানে ব্যাকএন্ড পোস্ট বেশি আছে, প্লাস এখানে ব্যাকএন্ডও যে পোস্টও ফিল আপ করা হবে সেটাও আশা করি বেশি করবে। তারপর রইল যে নোটিফিকেশনটা বার হবে, কবে বার হতে পারে, কতদিন লাগবে অ্যাপ্রুভাল পেতে, বা পরীক্ষা কবে হবে, এই কথাগুলির উত্তর দিচ্ছি আমি একটা একটা করে। প্রথম কথা, নোটিফিকেশন বার হবে সেটা তুমি নিজে একটা অনুমান করতে পারবে যে কবে বেরোতে পারে। অনুমান করার জন্য আমি কিছু কথা বলছি। দেখো, প্রথম কথা, যে আমাদের 2023-এর যে ইলেকশন সেটা হবে মার্চে, যে প্রবাবিলিটি করা হচ্ছে যে মার্চে 2023-এর ইলেকশনটা হবে। তার মানে এটা বুঝে নাও যে টিএস এর যে রিক্রুটমেন্টটা, এটা মার্চ মাসের আগে কমপ্লিট হওয়ার সম্ভাবনা বেশি। আমি কিন্তু একদম কনফার্ম কিচ্ছু বলছি না, আমি প্রবাবিলিটি বলছি যে তোমাদের যে টিএস এর যে ব্যাকএন্ড পোস্টগুলি, সেগুলি যদি নোটিফিকেশন বার হয় বা কোনো ধরনের প্রসেস স্টার্ট করবে, জব দেবে, তাহলে এটা মার্চ মাসের আগে কমপ্লিট হয়ে যাবে। টোটালি পরীক্ষা হবে, রেজাল্টও দেওয়া হবে, ইন্টারভিউ হবে, এবং জবের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটাও মার্চ মাসের আগে হওয়ার সম্ভাবনা আছে। দেখো, আমার ধারণা, আমি কারোর সাথে কোনো কথা বলছি না, আমি কারোর কাছ থেকে কোনো ইনফরমেশন আনিনি, আমার যে ধারণাটা সেটা আমি তোমাদেরকে জানাচ্ছি। তারপর আরেকটা বিষয়, মার্চ মাসে যেহেতু ইলেকশন, তার মানে 1 থেকে 1.5 মাস আগে সেই ইলেকশনের জন্য ডিক্লেয়ার করা হয়। তো ইলেকশন যদি ডিক্লেয়ার করা হয়, ডিক্লেয়ারের মধ্যে কিন্তু কোনো কিছু করা যায় না। তার মানে ঠিক এটা জানুয়ারি মাসের আগে সব কিছু কমপ্লিট করতে হবে। তো জানুয়ারি মাসের আগে যদি সব কিছু কমপ্লিট করতে হয়, এখন চলছে এপ্রিল মান্থ, তো এপ্রিল থেকে জানুয়ারির মধ্যে কত মান্থ বাকি আছে? টোটাল 9 মান্থের মতো, ঠিক আছে। এই ব্যাকএন্ড পোস্টগুলি যদি বার হয় সেগুলি ফিল আপ করার চেষ্টা করবে আশা করি। তো তোমাদের কাছে কতদিন টাইম আছে? ঠিক 9 মাস। তো 9 মাসের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট হতে পারে।
এইবার তোমরা এটা থেকে বিচার বিবেচনা করো, একটু চিন্তা করো যে নোটিফিকেশনটা কীভাবে বার হবে, কত স্পিড হতে পারে সেই নোটিফিকেশনটা। আরেকটা কথা বলছি, তুমি লাস্ট কিছু বছর যদি তুমি টিপিএসসির যে টিসিএস এবং টিপিএসের জন্য যে পরীক্ষাগুলি হচ্ছে সেগুলির প্রসেসগুলি লক্ষ্য করো, দেখবে প্রত্যেক বছর তারা পুরো প্রসেস কমপ্লিট করে। সেটার প্রিলিমস এক্সাম হচ্ছে, মেইনস হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার পর্যন্ত 1 বছরের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে। তো এটা হতে পারবে না কেন? এটা হবে, বেশি তারা দেরি করছে না। যেটাই প্রসেস স্টার্ট হয় টিপিএসসি সেটা খুব তাড়াতাড়ি করে। আর টিপিএসসিকে আমি পার্সোনালি খুব ট্রাস্ট করি। টিইএস যে পরীক্ষাটা সেটা কিন্তু কম্পিটিশন হবে, অনেক বড় একটা কম্পিটিশন হবে এবং প্রত্যেকটা সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, প্রত্যেকটা ইঞ্জিনিয়ার চাইবে সেই জবটা পাওয়ার জন্য এবং প্রত্যেকটা ইঞ্জিনিয়ার সেই জবটার জন্য ভালো প্রিপারেশন করবে। এখন একটা কথা যে সেই প্রিপারেশনটা যে করব আমরা বা তুমি করবে, সেটা কিভাবে করলে বেস্ট হবে। কোনো কোচিং সেন্টার জয়েন করা উচিত কি উচিত না, কোনো কোচিং সেন্টার জয়েন করলে কি প্রবলেম হবে আর জয়েন না করলে কি প্রবলেম হবে, জয়েন করলে আমরা কি সুবিধা হবে আর জয়েন না করলে আমাদের কি অসুবিধা হতে পারে। প্রথম কথা, তুমি যদি এখন ফ্রেশার্স হয়ে থাকো, যে কলেজ থেকে জাস্ট পাস আউট হয়েছো, কোনো এক্সামের জন্য প্রিপারেশন করোনি, এরকম যদি হয়ে থাকো, আমি তোমাদেরকে বলবো যে তোমরা কোনো একটা কোচিং সেন্টার জয়েন করো, সেখানে যে টিচার আছে তাদেরকে গাইড নাও এবং প্রিপারেশন স্টার্ট করো তাদের কথা অনুসারে। কারণ দেখো, একটা জব ইন্টারভিউ যদি তুমি ফেস করো, সেখানে অনেক প্রবলেম তোমার ফেস করবে, অনেক কিছু আছে যেগুলি তোমার ফেস করতে লাগে। সেই বিষয়গুলি তুমি জানতে পারবে কোচিং সেন্টারে কোনো একটা টিচারের কানেক্টেড থাকলে। কোনো একটা টিচারের যদি কানেক্টেড থাকো, তাহলে সে টিচারকে তোমার প্রবলেমগুলি বলতে পারবে, তোমার কোন জায়গায় অসুবিধা হচ্ছে, প্রত্যেকটা বিষয় তোমাকে বুঝাবে। কিন্তু তুমি যদি সেলফ প্রিপারেশন করো, তাহলে সেখানে কিছু প্রবলেম আসে। কী রকম দেখো, তুমি কোনোদিন এর আগে প্রিপারেশন করোনি কোনো একটা জবের জন্য, এইবার কথা হচ্ছে টিএস একটা প্রথম পরীক্ষা দিচ্ছ, সেখানে তো তোমার কোনো এক্সপিরিয়েন্স নেই যে তুমি একটা জবের জন্য পারফেক্ট ওয়ে কোনটা, যে কোনভাবে করলে সবচেয়ে বেস্ট হবে, কোনটা করলে কোনটা করবো না, সেই জিনিসগুলি সিলেকশন করতে লাগে অনেক সময়। কারণ দেখো, সিভিল ইঞ্জিনিয়ারিং যে সিলেবাসটা সবচেয়ে বড় এবং ভাস্ট, তার থেকে বড় কোনো সিলেবাসই নেই। তো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সটা তুমি যদি কমপ্লিট করতে যাও এবং পুরোপুরিভাবে সম্পূর্ণ বিষয়গুলি বুঝতে যাও, 1 ইয়ার দরকার। 1 ইয়ারও কমপ্লিট হবে না, আমি 100% শিওর যে 1 ইয়ারও যদি তুমি কন্টিনিউ স্টাডি করো, তারপরে সবগুলি কমপ্লিট হবে না। তার জন্য তোমার দরকার একটা বেস্ট স্ট্র্যাটেজি, বেস্ট প্ল্যান এবং বেস্ট সিলেবাস সিলেকশন। আবার বলছি, বেস্ট সিলেবাস সিলেকশন। কারণ একটা কথা বুঝতে লাগবে যে তুমি যদি সবগুলি কভার করতে যাও, এখানে কিন্তু কিছু প্রবলেম আসতে পারে। ইভেন তোমার সব কিছু মনে রাখাও প্রবলেম হতে পারে। তো কোনগুলি মনে রাখবে, কোনগুলির উপর ইম্পর্টেন্ট দেবে, কোনগুলিকে ইম্পর্টেন্ট দেবে না, সেই বিষয়গুলি তোমার বুঝতে লাগবে, জানতে লাগবে। আর সেইগুলি যদি তুমি নিজে বুঝতে যাও, তাহলে এখানে সময় লাগবে। কিন্তু তুমি যদি কোনো টিচারকে নাও বা কোনো কোচিং সেন্টারে জয়েন করো, তাহলে তুমি আশা করি সেখান থেকে একটু ভালো বুঝতে পারবে। আমি একটা কোর্স লঞ্চ করেছি টিএস এর জন্য, একদম ডেডিকেটেড টিএস এর জন্য একটা কোর্স লঞ্চ করেছি। সেই কোর্সটা 3 মান্থের হবে, টোটাল 200 ঘন্টার ক্লাস হবে সেখানে। আর এখানে তুমি যদি ফ্রি ডেমো ক্লাসগুলি দেখতে চাও, করতে চাও, তাহলে তুমি দেওয়া নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো, তোমার নাম এবং তোমার অ্যাড্রেস, বাস তুমি শুধু এতটুকু করো, তারপরে তুমি সেই ডেমো ক্লাসগুলি করতে পারবে। আর এখানের যে কোর্স ফিটা রাখা হয়েছে, সেই কোর্স ফিটা অনেক কম। কম কেন বলছি, এখানে অনলি কেন বলছি, কারণ সে একই রকম কোর্স যদি তুমি মেডিজি বা বিভিন্ন ধরনের ইনস্টিটিউট আছে যেগুলি আগরতলার বাইরে, সেখানে গিয়ে যদি তুমি সেগুলি করো, সেগুলির ফিস মিনিমাম 90 থেকে 1 লাখ টাকার মতো পড়ে। এবং সেখানে যাও, সেখানে গিয়ে রেন্ট করো, ঘর ভাড়া দাও, অনেক ট্রাভেলিংয়ের অনেক খরচ, অনেক প্রবলেম আসে। টোটাল 1.5 থেকে 2 লাখ টাকা সেই কোর্সটা করতে লাগবে। কিন্তু সেই কোর্সটাও যে করবে, সেখানে অনেকগুলি প্রবলেম আছে। দেখো, যে মিড ইজি অর আইএস মাস্টার, যে ইন্ডিয়ার মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বেস্ট ইনস্টিটিউট বলে আমি মানি, সেখানে যে কোর্সগুলি করাবে, সেটা করাবে আইএএস আর গেটের জন্য বা পিএসইউর জন্য।
তুমি কিন্তু সেখানে টিএস এর কোনো কোর্স পাবে না। আর তোমার সেই কোর্সটা করে তার থেকে বেছে নিতে হবে যে টিএস এর জন্য কোনগুলি ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি এই কোর্সটা জয়েন করো, তোমার কিছু করতে লাগবে না, তুমি জাস্ট ক্লাসগুলি ফলো করো, নোট ফলো করো। এই ক্লাসগুলি সম্পূর্ণভাবে থাকবে ডেডিকেটেড টিএস। প্রত্যেক উইক 17 থেকে 18 ঘন্টার ক্লাস হবে এবং ডেডিকেটেড ক্লাস টোটালি টিএসকে ফোকাস করে। তাও আশা করি তুমি যদি সেই ডেমো ক্লাসগুলি করো, সেখানে তো টাকা দিতে লাগবে না, তোমরা ডেমো ক্লাসগুলি করে নাও, করে বুঝতে পারবে যে কোচিংয়ে কি হবে, কি করবে এবং কিভাবে সব কিছু হবে। তো আশা করব তোমাদের এতটুকু নলেজ আছে যে কোনো একটা টিচারের কাছে গেলে বা কোনো একটা কোচিং সেন্টারে গেলে একটা ক্লাস বা 2টা ক্লাস বা 3টা ক্লাস করলে বুঝতে পারবে যে কোচিংয়ে কি ভালো কিছু হবে কি হবে না। তোমরা শুধু জয়েন যে কোনো টিচারকে তুমি ডিসাইড করতে যদি এমন অপশন পাও যে আমি এখানে করব কি করব না, সেটা তুমি এখানে পাবে। দেখো তুমি যদি মেডিজি আর আইএস মাস্টারে যাও, সেখানে কিন্তু এরকম অপশন নেই যে তুমি আগে ক্লাস করে দেখবে তোমার ওয়েদার ঠিক কিনা, তোমার প্রবলেম আছে কিনা, তুমি কি ঠিকভাবে সব কিছু করবে, সেই অপশনটা কিন্তু সেখানে নেই। কিন্তু এখানে সেই অপশনটা আছে। তুমি আসো, দেখো, ক্লাস করো, বুঝো, জানো, তারপর তুমি জয়েন করো। আরেকটা বিষয় আমি এখানে আলোচনা করব যে কাট অফ কত যায়, কত যেতে পারে, যে টিএস এর যে এক্সামগুলি হয় সেখানে কাট অফ কত যায়। টোটাল আমি প্রথম মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাচ্ছি। দেখো টোটাল এখানে মার্ক হয় 500 মার্কের মধ্যে তোমাদের যে মেরিট লিস্ট বার হয় 500-এর মধ্যে। কিন্তু টোটাল যে এক্সামটা হয় টোটাল 600-এর এক্সাম হয়। একটা কথা বলছি যে 600 এক্সাম হয় কিন্তু মেরিট হয় 500-এর মধ্যে। এটা কীরকম দেখো, এখানে একটা জেনারেল সেকশন থাকে যেখানে তোমার শুধু কোয়ালিফাইং মার্ক দরকার। সেখানে 50টা এমসিকিউ থাকবে, যেখানে থাকবে ইংলিশ, ম্যাথমেটিক্স, রিজনিং এবং জিকে। এই 4টা সাবজেক্ট থেকে তোমার এখানে 50টা এমসিকিউ থাকে, 2 করে টোটাল এখানে 100 মার্ক। সেই 100 মার্কের মধ্যে এখানে কোয়ালিফাইং মার্ক থাকে, যে কোয়ালিফাইং মার্কটা যদি তোমার হয়ে যায় তারপর তোমার এখানে একটা এক্সাম হবে পেপার 1 আর পেপার 2। পেপার 1-এ কিছু সাবজেক্ট আছে যেরকম বিল্ডিং মেটেরিয়াল, স্ট্রেংথ অফ মেটেরিয়ালস, তারপর আছে এখানে স্ট্রাকচারাল অ্যানালাইসিস, আরসিসি অ্যান্ড স্টিল ডিজাইন। এই কিছু সাবজেক্ট আছে পেপার 1। আর পেপার 2-এর মধ্যে কি আছে, ফ্লুইড মেকানিক্স, সয়েল মেকানিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট। অনেকগুলো টোটাল এখানে 6টা করে 12টা টোটাল পেপার 1 আর পেপার 2। মার্ক ডিস্ট্রিবিউশনটা কীরকম, এমসিকিউ থাকবে 50টা, এমসিকিউ থাকবে 40টা, 2 করে টোটাল 80 মার্ক। আর থিওরি কোশ্চেন থাকবে টোটাল এখানে 15টা, 6 মার্ক করে টোটাল এখানে 90 মার্ক। আর নিউমারিক্যাল থাকবে তোমাদের 5টা, 6 মার্ক করে টোটাল হবে এখানে 30 মার্ক। টোটাল এখানে 200-এ সে তোমার পেপার 1 হয়। ঠিক একই রকমভাবে পেপার 2-তেও সে একই জিনিস থাকে, 40টা এমসিকিউ, 2 করে থাকবে 80 মার্কের। এবং যে থিওরিটিক্যাল কোশ্চেন 15টা, যেটা কীরকম, এটা হচ্ছে তোমার ডেরাইভেশন, তারপর ডেফিনেশন, বিভিন্ন রিজন, অ্যাজামশন, ওই সবগুলি এখানে জিজ্ঞেস করে টোটাল 15টা, সেখানে থাকবে 90 মার্ক। আর এখানে নিউমেরিক্যাল থাকবে নিউমেরিক্যাল থাকবে 5টা, 6 মার্ক করে 30 মার্ক। টোটাল 200 মার্কের তোমার পেপার 1, পেপার 2, 200 200 400। এখানে 400। আর একটা হবে ইন্টারভিউ, যেখানে থাকবে টোটাল 100। তো 100 প্লাস 400, এই 500 হচ্ছে তোমার টোটাল মার্ক, যেখান থেকে তোমাদের যে মেরিট লিস্ট সেটা বার হবে। যে এই 500-এর মধ্যে লাস্ট ইয়ার বলতে 2016-তে যে জেনারেল যে কাট অফ গিয়েছিল সেটা কত গিয়েছিল, আমি 2জন ক্যান্ডিডেটের মার্কের কথা বলছি। একটা ক্যান্ডিডেট পায় 307 আর একটা ক্যান্ডিডেট পায় 307.5। একজনে পায় 307 আর একজনে পায় 307.5। যে 307.5 পায় সে জবটা পেয়েছিল, আর যে 307 পেয়েছে সে জবটা পায়নি। একটা কথা মাথায় রাখবে যে এখানে 0.1 মার্কেরও ডিফারেন্স তোমার জব হাতছাড়া করতে পারে। 0.5-এর জন্য একজন জবটা পেয়েছিল আর একজন জবটা পায়নি। তোমার এখানে এক পয়েন্টের জন্য যুদ্ধ করতে লাগবে। এখানে যতগুলি সেকশনের কথা বলেছি, এমসিকিউ, থিওরিটিক্যাল, নিউমেরিক্যাল, প্রত্যেকটা সেকশন খুব ইম্পর্টেন্ট। তুমি যদি একটা সেকশনকে বাদ দাও
তাহলেই মরবে। তোমার প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে বুঝতে লাগবে, জানতে লাগবে, ওয়েট দেখতে লাগবে, তারপর প্রিপারেশন স্টার্ট করতে লাগবে। একটা বেস্ট স্ট্র্যাটেজি নিয়ে তোমার এখানে প্ল্যান করতে লাগবে পরীক্ষার জন্য। তো আমি বলবো বি সিরিয়াস থাকো। এখানে তোমাদের কাছে টাইমও খুব কম আছে। যদি নোটিফিকেশন বার হয় তাহলে আশা করি বোঝা যাবে যে কত টাইম তোমাদের কাছে আছে, কিন্তু ধরে নাও তোমাদের কাছে খুব কম টাইম আছে। আর তোমরা যদি একদম ফ্রেশার্স হয়ে থাকো, যে ইন্টারভিউর জন্য জাস্ট প্রিপারেশন স্টার্ট করবে বা করেছো, তাহলে আমি একটা বলবো তোমরা একটা কোচিং সেন্টার জয়েন করো, তোমাদের উপকার হবেই হবে। আর যদি সেলফ প্রিপারেশন করো, দেখো আমি যা করেছি সম্পূর্ণ সেলফ প্রিপারেশন করেছি, 3বার গেট কোয়ালিফাই করেছি, সম্পূর্ণটা সেলফ প্রিপারেশন। কিন্তু আমি বলছি যে তোমরা যদি একটা কোচিং সেন্টার জয়েন করো, ব্যাস আশা করি তোমাদের যে কোশ্চেনগুলি আছে টিএস এর ব্যাপারে সম্পূর্ণ বিষয় আমি তোমাদেরকে বলতে পারছি। তো আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।